আজকে শুরু করতে চাচ্ছি জ্যামিতিক আলোক বিজ্ঞান, জিওমেট্রিক্যাল অপটিক্স। এবং আমরা নিশ্চয়ই জানি জিওমেট্রিক্যাল অপটিক্স বলতে আসলে সাধারণত রে অপটিক্সই আমরা বুঝে থাকি। আহ, তো রে অপটিক্স আসলে রে কি জিনিস সেটা সম্পর্কে আগে একটু বলে নেই। তাহলে আলোক রশ্মি বলতে আমরা কি বুঝি? আলোক রশ্মি বলতে বুঝি আলোর তরঙ্গমুখের সাথে লম্ব বরাবর শক্তি সঞ্চালনের দিকে একটি রেখা যদি আমরা কনসিডার করি, তখন তাকে বলা হয় লাইট রে বা আলোক রশ্মি। তাহলে আমরা বলবো যে প্রথমে বললাম যে আলোক রশ্মি কি জিনিস। আলোক রশ্মি হলো আলোর তরঙ্গমুখের সাথে লম্ব বরাবর শক্তি সঞ্চালনের দিকে যদি কোনো রেখা বিবেচনা করা হয়, তাহলে তাকে বলা হয় আলোক রশ্মি। ওকে। আর আমরা তারপরে বলেছি এই চ্যাপ্টারটার নাম যেহেতু জিওমেট্রিক্যাল অপটিক্স, জিওমেট্রিক্যাল অপটিক্স বলতে আমরা কি বুঝি? আলোক রশ্মির সাহায্যে আলোর সঞ্চালন প্রক্রিয়া যেখানে বর্ণনা করা যায় তাকে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞান বলে থাকি। আচ্ছা, এখানে জিওমেট্রিক্যাল আলোক বিজ্ঞান বা আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়ার ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে কনসিডার করতে হবে, যেটা একটু আগে বলে রাখা ভালো। যেমন আমরা বলি যদি একই সমসত্ব যদি হোমোজেনিয়াস মাধ্যম হয়,
আচ্ছা, তাহলে এইবার আমরা যদি বলি, আচ্ছা আমরা যদি এভাবে বলি যে যদি একই সমসত্ব মাধ্যম হয়, হ্যাঁ, যদি একই একই মাধ্যম হয় তখন আলোক রশ্মি কি হবে, সরল রেখায় যাবে। যদি মাধ্যম ভিন্ন হয়ে যায়, দুটি মাধ্যম চলে আসে, তখন বিভেদ তলে আলোক রশ্মি কি হবে, বেঁকে গিয়ে দিক পরিবর্তন হয়, যেটাকে আমরা প্রতিসৃত বলি বা প্রতিসরণ হয়ে থাকে। এবং দুটি রশ্মিতেও পরিণত হয়ে যেতে পারে, বা প্রতিফলিত হতে পারে, বা শোষিত হতে পারে। তার মানে এই বিভেদ তলে অনেকগুলা ঘটনা ঘটতে পারে, তাই না? তাহলে ওই জিনিসগুলো আমাদের কিন্তু জানতে হবে। এই চ্যাপ্টারে জ্যামিতিক আলোক বিজ্ঞান যখন আলোচনা আমরা করব, তখন এই জিনিসটাকে কনসিডার করে রেখেই, তোমাদের এই জিনিস মাথায় রেখেই কাজ করে যেতে হবে। মাধ্যমের প্রতিসরাঙ্কের যদি ক্রমাগত পরিবর্তন হয়, তখন এই সরল রেখা আলো, যে আমরা বলেছি সরল রেখায় চলে, আলোর গতিপথ কি হয়ে যেতে পারে, বক্র হয়ে যেতে পারে। তাহলে এই যে আমি কয়েকটা প্রপার্টিজ এর কথা তোমাদের বললাম, যে জ্যামিতিক আলোক বিজ্ঞানে আলোক রশ্মির কি ধর্মাবলী পালন করে থাকে, এই সকল ধর্মাবলী তোমাদের সবসময় কনসিডার করেই কিন্তু আমরা এগিয়ে যাব। ঠিক আছে? আমরা প্রথমত কনসিডার করব যে মাধ্যম যদি একই থাকে, মাধ্যমটা সমসত্ব মাধ্যম, হোমোজেনিয়াস মাধ্যম, এবং এই ক্ষেত্রে আলোক রশ্মি সরল পথে যাচ্ছে, সেটা আমরা কনসিডার করব। দ্বিতীয়ত হলো দুটি ভিন্ন মাধ্যমের বিভেদ তলে যদি আলোক রশ্মি পড়ে, তখন সেটা বেঁকে দিক পরিবর্তন হয়, যেটাকে আমরা বলি প্রতিসৃত হচ্ছে বা প্রতিসরণ হচ্ছে। তারপরে হলো দুটি রশ্মিতে পরিণত হতে পারে, আবারও বলছি প্রতিফলিত হতে পারে, শোষিত হতে পারে। আর যদি মাধ্যমের প্রতিসরাঙ্কে আমরা ক্রমাগত পরিবর্তন আনি, সেক্ষেত্রে আলোক রশ্মি বক্র হতে পারে। ওই ব্যাপারগুলো তোমাদের কনসিডারেশনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই চ্যাপ্টারের ভিতরে তোমরা নিশ্চয়ই জানো যে জিওমেট্রিক্যাল অপটিক্স, যেহেতু যে রে কিভাবে যাচ্ছে, হ্যাঁ, মূলত এই চ্যাপ্টারে প্রতিফলন এবং আলোকের যে বিভিন্ন ফিনোমেনা আছে, আলোকের বিভিন্ন ঘটনা আছে, এর মধ্যে কিছু ঘটনা যেমন হলো আলোর প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, ব্যতিচার, তারপর সমবর্তন। হ্যাঁ, তো এরকম কিছু ঘটনা, যেমন আমরা যদি বলি প্রতিফলন, প্রতিসরণ, তারপরে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এটা সবই কিন্তু আলোকীয় ঘটনা। ঠিক আছে? এই চ্যাপ্টারে জিওমেট্রি তোমাদের অপটিক্স কে সাধারণ দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো জিওমেট্রিক্যাল অপটিক্স আর আরেকটা হলো ফিজিক্যাল অপটিক্স। তা আমরা যে চ্যাপ্টার পড়তেছি, এই চ্যাপ্টার হলো জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞান। এই চ্যাপ্টারের ঘটনাবলী মূলত প্রতিফলন এবং প্রতিসরণকে ঘিরেই। ঠিক আছে? তো প্রতিফলন এবং প্রতিসরণ আমরা নিশ্চয়ই জানি, 9-10 পড়ে আসছি, আগের ক্লাসগুলোতে পড়ে আসছি। তো তারপরেও আমি একটু জাস্ট একটু বেসিক ধারণা দিয়ে তোমাদের চলে যাব। এবং আমরা নিশ্চয়ই জানি যে এই প্রতিফলন এবং প্রতিসরণের যে ঘটনা,
যে জায়গায় ঘটে থাকে, যেমন প্রতিফলনের ঘটনা ঘটে দর্পণে, আর প্রতিসরণের ঘটনা ঘটে লেন্সে, তাই না? প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসরণ হয়, প্রতিফলক মাধ্যমে আলোর প্রতিফলন ঘটে। ঠিক আছে, তো দর্পণ এবং লেন্স সম্পর্কে এই জন্য তোমাদের একেবারে ক্লিয়ার আইডিয়া থাকা দরকার, সেই জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো প্রথমে শুরুতে আমি দর্পণ নিয়ে একটু কথা বলি। দর্পণ বা মিরর, হ্যাঁ, দর্পণ কাকে বলে? যে মসৃণ তলে আলোর, আমি কিন্তু শুধু বলে যেতে পারতাম, আমি বলার সাথে সাথে লিখতেছি, কারণ তোমরা সাথে সাথেও এগুলা নোট ডাউন করে ফেলবা। ঠিক আছে, তাহলে বাসায় যদি তোমরা সাপোজ ধরো জিওমেট্রিক্যাল অপটিক্সটা যদি আলাদাভাবে আলাদা একটা খাতায় লিখে রাখো, তারপরে আমরা যে চলতরিৎ শেষ করেছি আলাদা খাতায় লিখো, তাহলে তোমাদের পড়াশোনা করতে একটা সুন্দর গাইডলাইন ওখান থেকে পাওয়া যেতে পারে বলে আমরা মনে করি। হ্যাঁ, তো সেটা তোমরা চিন্তা করবা। আর দর্পণ বলতে কি, দর্পণ যদি আমরা বলি বিজ্ঞানের ভাষায় দর্পণ বলতে চাই, তাহলে বলবো যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। ঠিক আছে, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে তাকে আমরা দর্পণ বলে থাকি। তাহলে এই তলটাকেই আমরা কি বলছি? দর্পণ বলতেছি। প্রতিফলন দুরকম হতে পারে, একটা হলো নিয়মিত আর একটা হলো অনিয়মিত। আমরা কিন্তু নিয়মিত প্রতিফলনের কথা বলছি। ওকে, তো এই এই দর্পণকে আবার দুটা ভাগে ভাগ করা যায়। একটা হলো সমতল দর্পণ, আর আরেকটা হলো গুলীয় দর্পণ। ওকে, সমতল দর্পণ কখন হবে? যদি এই যে আমরা মসৃণ তলের কথা বলেছি, এই মসৃণ তল যেটা বা মসৃণ পৃষ্ঠ যেটা, এটা যদি সমতল হয়, তার মানে কি হবে? মসৃণ তলটা কি হবে? সমতল। যেমন আমরা যেটাকে আয়না বলে থাকি, আয়না যাকে আমরা বাস্তবিক কাজে যেটা আয়না ব্যবহার করে থাকি সাধারণত, সেটাকে আমরা আমরা প্লেন মিরর বলতে পারি। ওকে, আর গুলীয় দর্পণ হলো ফাঁপা গোলকের অংশ বিশেষ। ওকে, ফাঁপা গোলকের অংশ বিশেষ। এটা আবার দুই প্রকার হবে, এটা উত্তল অবতল। ধরো একটা ফাঁপা গোলক আছে, এরকম যদি একটা ফাঁপা গোলক হয়, হ্যাঁ, এই ফাঁপা গোলকের একটা পার্ট, একটা অংশকে যদি আমরা নিয়ে নেই, ধরো এই অংশটাকে আমরা নিয়ে নিলাম, এই অংশ যে নিয়ে নিলাম, এই অংশতে যদি আমরা কি করি, এই অংশ আমি কেটে নিয়ে নিলাম, নিয়ে এই পাশে যদি আমি পাড়া, এটাকে বলা হয় সিলভারিং করা বা পাড়া লাগানো, পাড়া লাগানো। এইরকম যদি আমরা পাড়া লাগিয়ে দিই বা সিলভারিং করে দিই, তাহলে যে পাশটাতে আমি পাড়া লাগিয়ে দিলাম, এই পাশে আলো কি হবে? প্রতিসৃত হয়ে যেতে পারবে না, তার মানে আলো পড়বে এই পৃষ্ঠে। কারণ এই ক্ষেত্রে এই তলটা কি? অবতল পৃষ্ঠ। ঠিক আছে, তাহলে আমরা যদি পাড়া লাগাই উত্তল পৃষ্ঠতে, তখন অবতল পৃষ্ঠ যেটা, সেটা দর্পণে পরিণত হয়ে যাবে। আর পাড়া যদি আমরা লাগাই, পাড়া যদি লাগাই, তখন কি হবে? আলো পড়বে এই জায়গায়। ঠিক আছে, তাহলে তখন আলো পড়বে উত্তল পৃষ্ঠে, সেজন্য তাকে বলা হয় উত্তল দর্পণ। তাহলে আমরা দর্পণকে দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো উত্তল আর আরেকটা হলো অবতল। তাহলে এই পাড়া লাগানোর উপর ভিত্তি করে আমাদের উত্তল পৃষ্ঠ পাওয়া যায়, অবতল পৃষ্ঠ পাওয়া যায়। তাহলে অবতল হবে যখন এই যে আলো পড়বে, ভিতরের দিকে যখন আলো পড়তেছে, এই
গোলক পড়তেছে ভিতরের পৃষ্ঠে, তার মানে যখন ভিতরের পৃষ্ঠে আলো পড়বে, ভেতরের পৃষ্ঠ যেটা, এই যে ভেতরের পৃষ্ঠটা হলো অবতল, তাইলে ভেতরের পৃষ্ঠটা অবতল দর্পণ হিসেবে করছে। আর এই ক্ষেত্রে দেখো আমরা পাড়া লাগিয়েছি ভিতরে আর আলো পড়তেছে বাইরের পৃষ্ঠে, তাইলে এই ক্ষেত্রে উত্তল কোন পৃষ্ঠ? বাইরের পৃষ্ঠ। ওকে, আচ্ছা, এটাকে আমরা উত্তলকে কনভেক্স বলি ইংলিশে, আর এটাকে কনকেভ বলি। তাহলে আমরা মিরর গোলীয় দর্পণকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো উত্তল দর্পণ আর আরেকটা হলো অবতল দর্পণ। এই হলো আমরা দর্পণ কিভাবে তৈরি করি, দর্পণ কত প্রকার। এরপরে আসো আমরা লেন্স নিয়ে কথা বলবো। লেন্স আমরা বলবো দুটি গোলকীয় বা দুটি বেলনাকৃতি বা একটি গোলীয় এবং সমতল, তাহলে দুটি হতে পারে, দুটি বেলনাকৃতি হতে পারে সিলিন্ড্রিক বা বলতে পারি একটি বেলনাকৃতি এবং একটি সমতল পৃষ্ঠ ধারা সীমাবদ্ধ, তারপরে হলো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। ওকে, তাহলে এখানে কয়টা কথা আসছে, খুবই ইম্পর্টেন্ট কথা। সীমাবদ্ধ হতে হবে, এই যেহেতু আমরা দুটা পৃষ্ঠের কথা বলেছি, এই দুইটা পৃষ্ঠের নেচার হতে পারে, দুটা পৃষ্ঠ গোলীয় হতে পারে, দুটা পৃষ্ঠ বেলনাকৃতির হতে পারে, একটা গোলীয় আরেকটা সমতল হতে পারে, একটা বেলনাকৃতির আরেকটা সমতল হতে পারে। এভাবে বিভিন্ন ভাবে আমরা কি করতে পারি, তার মানে প্রতি ক্ষেত্রে খেয়াল করে দেখো, পৃষ্ঠ কিন্তু আমার কয়টা লাগতেছে, দুটা পৃষ্ঠ লাগছে। ওকে, এই দুইটা পৃষ্ঠ দ্বারা যে আমরা লেন্স গঠন করব, লেন্সের নেচার কেমন হবে, এটা সীমাবদ্ধ হবে, স্বচ্ছ হবে, প্রতিসারক হবে। এই কন্ডিশন যদি মানে, তাকে আমরা কি বলবো, লেন্স বলবো। তাহলে লেন্স সাধারণত তৈরি করা হয় কাঁচ, কোয়ার্টজ, স্বচ্ছ প্লাস্টিক, ঠিক আছে, এগুলো দ্বারা তৈরি। সাধারণত বলে দিই, সাধারণত আমরা লেন্স তৈরি করি কি দ্বারা, কাঁচ দ্বারা, কোয়ার্টজ দ্বারা, স্বচ্ছ প্লাস্টিক দ্বারা। লেন্স সম্পর্কে আমাদের একেবারে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ওকে, তো আমি খুব ধীরে ধীরে যাচ্ছি। ওকে, এখন আমরা এই লেন্সকে কয়টা ভাগে ভাগ করতে পারি, দুইটা ভাগে, আগের মতো, তাই না? একটা হলো উত্তল আর আরেকটা হলো অবতল লেন্স, কনভেক্স কনকেভ, কনভেক্স কনকেভ। ওকে, আচ্ছা, উত্তল বা অবতল এই এইটাকে প্রত্যেকটাকে আমরা কি করতে পারি, তিনটা ভাগে ভাগ করতে পারি, তিনটা ভাগে
ভাগ করতে পারি। একটা হলো ডবল বা বাই, আর আরেকটা হলো প্লানো কনভ। আচ্ছা, এখানেও কনভেক্স কনকেভ, কনভেক্স কনকেভ, কনভেক্স কনকেভ। ওকে, দেখো ডাবল বা বাই কনভেক্স হতে পারে, কনভেক্স ডবল অর বাই কনভেক্স, প্লানো কনভেক্স, কনভো কনভেক্স। ডবল মানে কি, এই দেখো এই পাশে উত্তল, মানে দুই পাশে উত্তল। ওকে, প্লেনো কনভেক্স মানে এক পাশ প্লেন, আরেক পাশ কি হবে, কনভেক্স। কনভো মানে এক পাশ হলো অবতল, আরেক পাশ হলো উত্তল। খেয়াল করে দেখো, উত্তলের ক্ষেত্রে তিনটাতেই একটা তল উত্তল হতে হবে, দেখো এই তল উত্তল, এই তিনটা লেন্সের একটা তল উত্তল হতেই হবে। এটা হলো উত্তলের প্রপার্টিস কি, তার মধ্য দিয়ে যখন আলো যায়, তখন আলোক রশ্মি যদি গমন করে, তখন সে এই আলোক রশ্মি, এটাকে বলা হয় অভিসারী লেন্স। স্যার আপনার মাইক্রোফোন মিউট হয়ে গেছে স্যার। আচ্ছা, স্যার তাহলে কনভেক্স কে দেখো, আমি আবার বলতে অসুবিধা। আচ্ছা, তাহলে দেখো যে ওখানে এই যে এই এই যে কনকেভ লেন্স আমরা আঁকলাম, এটা কিন্তু ডবল বা বাই কনভেক্স। আবার আমরা যদি এরকম এক পাশ সমতল, আরেক পাশ কি করব, অবতল, তাহলে প্লেনো কনভেক্স, এক পাশ প্লেন আরেক পাশ কনকেভ। ওকে, আচ্ছা, তারপরে দেখো আপনার ব্যান্ডউইথ খুব কম। হ্যাঁ, আচ্ছা, আবার আমি বলছি, অসুবিধা নাই। আমরা এই যে যেটা দেখালাম, এটা কিন্তু দুই পাশই ডবল কনভেক্স, আর এটা হলো প্লানো কনভেক্স। আবার যদি আমরা কি করি, এক পাশ অবতল দেই, আবার ওই পাশটাও কি করলাম, অবতল, তাহলে কনভো কনভেক্স। তাহলে খেয়াল করে দেখো, এটার এক পাশ অবতল, এটা অবতল, এটা অবতল। তাইলে দেখা যাচ্ছে যে উত্তল লেন্স হতে হলে তার একটা পৃষ্ঠ উত্তল হতেই হবে, আর অবতল লেন্স হলে তার একটা পৃষ্ঠ অবতল হতেই হবে। তাহলে উত্তল লেন্স তিন ধরনের, একটা হলো ডবল বা বাই কনভেক্স, প্লেনো কনভেক্স, কনভো কনভেক্স। এই তিনটা হলো উত্তল লেন্স। আবার অবতল লেন্স দেখো তিন ধরনের, ডবল কনকেভ, প্লেনো কনকেভ, কনভো কনকেভ। ওকে, তাহলে উত্তল লেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, অবতল লেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এখন আমরা লেন্সের বিভিন্ন অংশ সম্পর্কে একটু আলোচনা করব।
যেমন আমরা নামগুলো লিখে ফেলি আগে। বক্রতার কেন্দ্র ও বক্রতার ব্যাসার্ধ। প্রধান ফোকাস। এটা আবার দুইটা, প্রথম ও দ্বিতীয়। তারপরে হলো গৌণ ফোকাস। তারপরে প্রধান অক্ষ, প্রধান ছেদ, তারপরে আলোক কেন্দ্র। আর আলোক কেন্দ্রকে দর্পণের মেরু বলে। তারপরে হলো প্রধান অক্ষ, ফোকাস দূরত্ব, ফোকাস তল, তারপরে আসো অনুবন্ধী ফোকাস, গৌণ ফোকাস, তারপরে হলো উন্মেষ। আচ্ছা, এখন আমরা একটা একটা করে কথা বলি। সাপোজ ধরো এটা আমরা উত্তর লেন্সের কথাই বললাম। ধরো উত্তর লেন্সের এই পৃষ্ঠ, এই পৃষ্ঠটা একটা গোলকের কিন্তু অংশ। এটাকে একটা গোলক চিন্তা করতে পারি। তাহলে এই গোলকের একটা কেন্দ্র আছে, এই কেন্দ্র যেটা, হ্যাঁ, এই সি, এটাকে আমরা বলি বক্রতার কেন্দ্র। ওকে। আর এই জায়গা থেকে তার এই যে দূরত্ব, হ্যাঁ, এই যে লেন্সের বক্রপৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। তাইলে এই লেন্সের যে কোনো একটা, তার মানে এই দিক যদি আমরা আরেকটা উত্তর লেন্স চিন্তা করি, এটাও কি একটা গোলকের অংশ। তাহলে এইটুক পর্যন্ত, এটাকে যদি আমরা C1 বলি, পর্যন্ত যে দূরত্ব C2, তাহলে এই C1 এবং C2, এই C1 এবং C2 কে আমরা কি বলবো? বক্রতার কেন্দ্র বলবো। এই যে সেন্টার, এই যে এটাকে বলা হয় আলোক কেন্দ্র। আচ্ছা, আলোক কেন্দ্র কেন বলছে এটা আমরা পরে একটু পরেই বলছি। তাহলে এই যে OC1 অথবা OC2, হ্যাঁ, এটাই কিন্তু বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার কেন্দ্র হলো একটা গোলক যে বক্রপৃষ্ঠের একটা গোলক, একটা লেন্সের বক্রপৃষ্ঠ যে গোলকের অংশ, ওই গোলকের কেন্দ্রকেই বক্রতার কেন্দ্র বলে, এবং ওই গোলকের ব্যাসার্ধকেই বক্রতার ব্যাসার্ধ বলে। তো বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ আমরা পারবো। আসো প্রধান ফোকাস, প্রথম এবং দ্বিতীয় প্রধান ফোকাস। সাপোজ ধরো এটা হলো একটা উত্তল লেন্স। এখন এটাতে অনেক সমান্তরাল রশ্মি, এটা হলো প্রধান অক্ষ। আচ্ছা, প্রধান অক্ষটা একটু বলে নেই। প্রধান অক্ষ হলো এই বক্রতার কেন্দ্রকে যোগ করলে বা বক্রতার কেন্দ্রগামী যে রেখা আমরা কনসিডার করি C1, হ্যাঁ, এটাই কিন্তু হলো বক্রতার কেন্দ্র গেল, ব্যাসার্ধ গেল। তারপরে এই যে C1 C2 বা C1 ও C2, এই যে লাইন, এই লাইনটাই হলো প্রধান অক্ষ। তাহলে বক্রতার কেন্দ্রগামী যে রেখা, এই রেখাটাকেই বলা হয় প্রধান অক্ষ। ওকে। আচ্ছা, এখন আমরা যদি কিছু রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সের উপর আপতিত করি, তখন কি হয়? এটা এই জায়গায় একটা বিন্দুতে মিলিত হয়। ওকে। যে বিন্দুতে মিলিত হয় এটাকে বলা হয় দ্বিতীয় প্রধান ফোকাস।
আমরা সাধারণত যাকে ফোকাস বলে থাকি, এটা দ্বিতীয় প্রধান ফোকাসকেই আসলে আমরা ফোকাস বলে থাকি। আর প্রথম প্রধান ফোকাস হলো উল্টা, যে এই যদি হয় লেন্স, এই হয় প্রধান অক্ষ। প্রধান অক্ষ থেকে যদি আলোকরশ্মি লেন্সের উপর এইভাবে আপতিত হয়, এইদিকে আসতেছে, এই রশ্মিগুলা তখন প্রধান অক্ষের সমান্তরালে হয়, তখন এই বিন্দুটা হবে প্রথম প্রধান ফোকাস। তার মানে প্রথম প্রধান ফোকাসের সংজ্ঞাটা এমন হবে, প্রধান অক্ষের যে বিন্দু থেকে প্রধান অক্ষের যে বিন্দু থেকে আলোকরশ্মি লেন্সের উপর আপতিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে নিঃসৃত হয় বা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়, ওই বিন্দুটাকে বলা হবে প্রধান ফোকাস, প্রথম প্রধান ফোকাস। আর দ্বিতীয় প্রধান ফোকাস বলা হয় যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুটা হলো দ্বিতীয় প্রধান ফোকাস। আমরা সাধারণত যদি শুধু তোমাকে প্রধান ফোকাস বলে থাকে, তাহলে দ্বিতীয় প্রধান ফোকাসকে আমরা কি বলে প্রথম ফোকাস বলে থাকি। আরেকটা কথা, প্রথম ফোকাস বিন্দু এবং দ্বিতীয় ফোকাস বিন্দু কি সবসময় যদি বলা হয় একই হবে কিনা, একই বিন্দু হয় কিনা? হ্যাঁ, হতে পারে। যদি লেন্সের উপাদান এবং চারপার্শ্বস্থ যে মাধ্যম, লেন্সের ফোকাস বিন্দু নির্ভর করে কিন্তু দুটা জিনিসের উপর। একটা হলো লেন্সটা কোন উপাদান, বলছি যে যখন প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যখন লেন্সের উপর আপতিত হয়, তখন যে বিন্দুতে মিলিত হয় এটা হলো দ্বিতীয়। আর যদি কোনো বিন্দু থেকে লেন্সের উপর আলোকরশ্মি আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায় নিঃসৃত রশ্মিগুলা, তাহলে ওই বিন্দুটাকে বলা হয় ফোকাস। ওকে, তাহলে প্রথম প্রধান ফোকাস বিন্দু এবং দ্বিতীয় প্রধান ফোকাস বিন্দু কি এক হয়? এক হতে পারে যদি লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক এবং তার চতুর্পার্শ্বস্থ যে মাধ্যম, এই মাধ্যম যদি অভিন্ন হয়, তখন কি হয় F1 এবং F2, এটাকে যদি আমরা F1 সমান সমান F2 কখন হবে? যখন আলো বর্ণ ও চারপাশের মাধ্যম একই থাকে। ওকে, আলোর বর্ণ যদি ঠিক থাকে এবং চারপাশের মাধ্যম যদি ঠিক থাকে, তাহলে F1 সমান সমান F2 হবে। তাহলে গেল প্রধান ফোকাস। আচ্ছা, এবার আসো যে আমরা আলোক কেন্দ্রের কথা বলি। আলোক কেন্দ্র খুবই একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে আমরা সকল দূরত্ব কিন্তু হিসাব করে থাকি। সাইন কনভেনশন যে আছে, সাইন কনভেনশনের একটা কথা, প্রথম কথা হলো, এটা মুখস্থ রাখবা সব সময় বা মনে রাখবা, যে যত লেন্স ক্ষেত্রে যত দূরত্ব আমরা হিসাব করি, সব দূরত্ব কিন্তু তার অপটিক্যাল পয়েন্ট থেকে, আলোক বিন্দু থেকে। এবং দর্পণের ক্ষেত্রে সেই বিন্দু কিন্তু মেরু বিন্দু। দর্পণের ক্ষেত্রে সকল দূরত্ব পরিমাপ করতে হয় মেরু থেকে, লেন্সের ক্ষেত্রে সকল দূরত্ব পরিমাপ করতে হবে আলোক কেন্দ্র থেকে। সো আলোক কেন্দ্র খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। হ্যাঁ, ধরো এই একটা লেন্স, এই লেন্সের উপর আলো এসে পড়লো, এই লেন্সের উপর আলো এসে পড়লো, পড়ার পরে এখানে এই মাধ্যম কিন্তু বায়ু থেকে যখন কাছে আসবে, আলো কিন্তু আর সোজা যাবে না, একটু বেঁকে যাবে। ধরো এই সোজা না গিয়ে সে কি করলো, একটু বাঁকলো, একটু ধরো বেঁকে গেল, একটু বেঁকে গেল। আবার কি হলো, আবার এই জায়গা থেকে যখন আলো যাবে, তখন আবার কি হবে, আবার একটু বাঁকবে, বেঁকে আবার এই নিঃসৃত, এই হলো, এটা হলো আপতিত রশ্মি। আর এটা হলো ফাইনালি প্রতিসৃত বা নির্গত
রশ্মি, এটা ধরো অবিন্দু। তাহলে এই যে আলো এসছে, আঁকার পরে এখানে কিছু বাঁকছে, আবার কিছু বাঁকছে, বাঁকার পরে আবার গেছে। তাহলে এখানে যদি আমি লেন্স এইটুকু অংশ যদি আমি চোখে না ফেলি, তখন আমি দেখব এই রশ্মি যেদিকে আপতিত হচ্ছে ঠিক একইভাবে এটা নির্গত হচ্ছে। এই মাঝখানে বাঁকাটা আমার চোখে পড়বে না। তার মানে যে এই যে ভিতরে বাঁকছে, তাহলে আমরা বলতে পারি যে আপতিত রশ্মি এবং লেন্সের মধ্য দিয়ে যখন আলো যাবে, তখন আপতিত রশ্মি এবং প্রতিশ্রুত রশ্মি এই দুইটা যদি পরস্পরের সমান্তরাল হয়, তাহলে এটা যেরকম যে এটাও এটা সমান্তরালে যাচ্ছে, তখন আলোটা লেন্সের ভিতরে যে পয়েন্ট দিয়ে, যে কেন্দ্র দিয়ে যায়, এই কেন্দ্রটা হলো অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। আবারও আমি বলছি, কোন লেন্সের ভিতর দিয়ে যে কোনো পৃষ্ঠে যখন আলো আপতিত হয়, তখন যে ফাইনালি যে রশ্মি নির্গত হয়, এই আপতিত রশ্মি এই ফাইনালি নিঃসৃত বা নির্গত রশ্মির যদি সমান্তরাল হয়, তখন এই ভিতরে লেন্সের যে কেন্দ্র দিয়ে আলোটা গমন করেছে, ওই কেন্দ্রটাকেই বলা হয় অপটিক্যাল সেন্টার। কিন্তু আমরা যখন আমাদের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কাজ করে থাকি, তখন কিন্তু ওই বাঁকানো অবস্থা দেখাই না। আমরা দেখাই কি যে আলো একেবারে এইরকম স্ট্রিট চলে গেছে, তাই না? এই বাঁকানো অংশ কিন্তু আমরা আঁকার সময় দেখাই না। এর কারণ কি বাঁকানো অংশ দেখানোর দরকার পড়ে না? কারণ হলো এই লেন্স, আমরা যে লেন্স নিয়ে কাজ করি, এটা থিন লেন্স বা সরু লেন্স নিয়ে কাজ করি। এই লেন্সের ব্যাস বা থিকনেস এত কম হয় যে ওই বাঁকানোটা তখন আমরা ইগনোরেবল, বাঁকানো অংশটা আমরা ইগনোর করতে পারি। সো তখন আর বাঁকানোটা দেখানোর এত প্রয়োজন পড়ে না। তো এটাকে বলা হয় অপটিক্যাল সেন্টার। এরপরে আসো ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব আমরা একটু আগেই কিন্তু আসলে বলে নিতে পারতাম, যে ওখানে ফোকাস বিন্দু দিয়ে যে দেখেছি, এই ফোকাস বিন্দু ধরো এই জায়গায় আমরা যদি দেখাই, এই অপটিক্যাল সেন্টার থেকে এই ফোকাস পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। আর ফোকাস তল, ফোকাস বিন্দুতে এই যে ফোকাস বিন্দু, এখানে যদি একটা তল কনসিডার করো, তাহলে ফোকাস বিন্দুটি প্রধান অক্ষের উপর, যে প্রধান অক্ষের যে বিন্দুতে অবস্থিত, এই বিন্দুতে লম্বভাবে আমরা যে তল কনসিডার করব, এখানে যদি আমরা একটা তল কনসিডার করি লম্বভাবে, এই তলকে বলা হয় ফোকাস তল। আর গৌণ ফোকাস হলো যে আমরা দেখেছি এই যে লেন্সের উপর আলো যখন সমান্তরালে হয়, সমান্তরালে যদি এরকম যদি হয়, একটু বেঁকে যদি একটা আনত অবস্থায় যদি আপতিত হয়, তখন প্রধান অক্ষের উপর না মিলে হয় কি আর একটু নিচে গিয়ে কোনো এক বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে? তখন এই বিন্দুটাকে বলা হয় গৌণ ফোকাস। তারপরে আসো প্রধান ছেদ। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বলেছিলাম অনুবন্ধী বা কনজুগেট ফোকাস। কনজুগেট ফোকাস হলো প্রধান অক্ষের উপর এমন হয়, ধরো তুমি বস্তু রেখেছো অসীমে, হ্যাঁ, কিন্তু বিম্ব কোথায় হবে? বস্তু যদি অসীমে রাখো, বিম্ব দেখা যায়। আমরা এটা নিয়ে বিম্বের অবস্থান নিয়ে আগামীকালকে আলোচনা করব, যে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব হয়। সাপোজ অসীমে যদি কোনো বস্তু রাখো, তখন তার ফোকাসে দেখা যায় তার বিম্ব পাওয়া যায়, হ্যাঁ, ফোকাস বিন্দুতে বিম্ব পাওয়া যায়। এরকম প্রধান অক্ষের উপর একটা পয়েন্টে বস্তু রাখলে আরেকটা পয়েন্টে যদি বিম্ব পাওয়া যায়, তাহলে এই দুটা বিন্দুকে পরস্পরের কনজুগেট বিন্দু বলা হয়। আর উন্মেষ হলো লেন্সের যে ব্যাস, এই ব্যাসকেই বলা হয় উন্মেষ। আচ্ছা, আর প্রধান ছেদ হলো আমরা যদি লেন্সের উপর কোন লেন্সকে তার আলোক কেন্দ্র বরাবর কোন সমতল যদি খণ্ডিত করে, লেন্সের এই তো আলোক কেন্দ্র বরাবর যদি কোনো, এখানে একটা আমরা সমতল চিন্তা করি, হ্যাঁ, এটা জাস্ট একটা ক্রস সেকশন যদি নেই আমরা, হ্যাঁ, সমতল বরাবর তাকে খণ্ডিত করা হয়, তখন যে রেখা পাওয়া যায়, এই রেখাকেই বলা হয় প্রধান ছেদ। ওকে, তাহলে আমরা এই যে এখানে যে ডেফিনেশন যেগুলো দেওয়া আছে, লেন্সের বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, প্রধান ফোকাস, প্রথম ফোকাস, দ্বিতীয় ফোকাস, আবার আমরা ফোকাস দূরত্ব, গৌণ ফোকাস, এই যে যেগুলো আমরা সংজ্ঞা লিখলাম, আশা করি এই সংজ্ঞাগুলা সম্পর্কে সবার একটা ভালো আইডিয়া হয়েছে, আমরা পারবো। আর আরেকটা কথা বলে নেই, সরু লেন্স এবং পুরু লেন্স কাকে বলা হবে।
সরু লেন্স এবং পুরু লেন্স হলো বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্ব যদি বেদের তুলনায় অনেক বড় হয়, বেদের তুলনায় যদি দেখা যায় যে লেন্সটার বেদ যতটুকু বা পুরুত্ব যতটুকু, তার তুলনায় দেখা যায় যদি ফোকাস দূরত্ব বা বক্রতার ব্যাসার্ধ অনেক বড়, তখন এই লেন্সকে বলা হয় সরু লেন্স। আর যদি অনেক বড় না হয় তখন এই লেন্সকে আমরা পুরু লেন্স বলে থাকি। তো ঠিক আছে, আমরা আগামীকালকে আরো দুটা ওই যে এই লেন্সে কিভাবে বিম্ব গঠন হয় এগুলা সম্পর্কে আলোচনা করব। তো তোমরা, আশা করি আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানটা আমরা একটু ভালো করে পড়বো। আর এই চ্যাপ্টারটা আতঙ্কিত হওয়ার কারণ নাই, যে এই চ্যাপ্টারের এই জিনিসগুলা, বিম্ব, বস্তুর অবস্থান কোথায় হলে বিম্বের অবস্থান কেমন হয়, তার ধরন কেমন হয়, এই জিনিসগুলা যদি তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে দেখবা যে যে কোনো ড্রয়িং করা তোমাদের জন্য কোনো ব্যাপারে না। এই চ্যাপ্টার আসলে পারলে দেখবা খুব ভালো মার্কস তুমি ক্যারি করতে পারবা। আমার মনে হয় যদি ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে তোমরা পড়ো, তাহলে খুব ভালো করতে পারবা, আশা করি, আমাদের বিশ্বাস। তো ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা।